ঠিক আছে, এরপরে আমরা দেখি অহ, দিবা, অর্ধ, মধ্য এই শব্দগুলোর পরে রাত্রি থাকলে সেটা পরিবর্তিত হয়ে কি হবে? রাত্র হবে। তাহলে অহ যোগ রাত্রি, অহরাত্র। অহ মানে হচ্ছে দিন, আর রাত্রি মানে তো রাত, সেটা আমরা জানি। তাহলে অহরাত্র মানে হচ্ছে দিন রাত। এরপরে দিবা যোগ রাত্রি, দিবারাত্র। তেমনইভাবে অর্ধ যোগ রাত্র, রাত্রি, অর্ধরাত্র। মধ্য যোগ রাত্রি, মধ্যরাত্র। কিন্তু যখন দিন থাকবে, দিনের সাথে যখন রাত্রি আসবে, তখন রাত্রিটা আর পরিবর্তন হয়ে দিন রাত্র হবে না, দিন রাত্রি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যতিক্রম। এরপরের নিয়মটা আমরা দেখি। পিতা, মাতা, ভ্রাতা এরপরে অন্য শব্দ থাকলে যথাক্রমে পিতৃ, মাতৃ, ভ্রাতৃ হবে। যেমন ভ্রাতা যোগ বৃন্দ, ভ্রাতৃবৃন্দ। ঠিক আছে, এরপর পিতা যোগ গৃহ, পিতৃগৃহ। মাতা যোগ গৃহ, মাতৃগৃহ। কেমন? এরপরে নিয়মে বলছে যে শব্দের শুরুতে নির, নয় রস্যিকারে নি, নয় দীর্ঘ ইকারে নি থাকলে ওই শব্দের শেষে দীর্ঘ ই হবে না। আচ্ছা, দীর্ঘ ইকার হবে না। কেমন? যেমন নিরহংকারী বলাটা ভুল, নিরহংকার বলতে হবে। ঠিক আছে, আসলে নিরহংকার মানে কি? নি মানে হচ্ছে নাই, তাই না? তো নিরহংকার মানে অহংকার নাই। অমুক লোকটা নিরহংকার মানে অমুক লোকটার মধ্যে অহংকার নেই। ঠিক আছে, তাহলে নিরহংকার বলতে হবে। আবার বলতে হবে নিষ্পাপ, নিষ্পাপী বলা যাবে না। ঠিক আছে, আমি যদি বলি নিষ্পাপী, এর মানে কি দাঁড়ায়? আসলে নিষ্পাপী মানে হচ্ছে পাপী নেই। এটার কোনো মিনিং হইল বলেন? এটা তো আসলে কিছু হইল না। তার মানে নিষ্পাপ বলতে হবে, মানে মানে পাপ নেই। ওকে, নিরহংকার বলতে হবে মানে অহংকার নেই। ঠিক আছে, এরপর দেখি কালী, ষষ্ঠী, দেবী শব্দগুলোর পরে দাস বসলে শব্দগুলোতে হ্রস্ব ইকার হবে। যেমন কালী যদি নর্মালি থাকে, একা একা থাকে, আচ্ছা, অর্থাৎ শুধু কালী থাকে, তাহলে দীর্ঘ ইকার। কিন্তু যখন কালীর সাথে দাস যুক্ত হবে তখন কালী হয়ে যাবে কি? রস্যিকার। ঠিক আছে, কালিদাস, দেবীদাস, ষষ্ঠী দাস। ওকে, আমরা কিছু এরকম কিছু অপপ্রয়োগ দেখি, সমাজসাধিত শব্দের অপপ্রয়োগ। অতল স্পর্শী, অতল স্পর্শী হয় না, অতল স্পর্শ। ঠিক আছে, অতল স্পর্শ যার, অতল স্পর্শ। আচ্ছা, অহরাত্রি নয়, অহরাত্র সেটা আমরা পড়েছি। কালিদাসও আমরা পড়েছি, দিবারাত্র পড়েছি, নিষ্পাপ পড়েছি, নিরহংকার পড়েছি। তেমনইভাবে নিরপরাধী নয়, নিরপরাধ মানে হচ্ছে যার অপরাধ নেই। ঠিক আছে, নিরপরাধ মানে হচ্ছে অপরাধ নেই, নিরপরাধ। পিতৃহারা। ঠিক আছে, এরপরে দেখি বমাল সহ। আসলে ব মানে কি? বমাল মানে মাল সহ। ঠিক আছে, তাহলে বমাল সহ, শুরুতে যদি আবার ব দেই, লাস্টে যদি আবার সহ দেই, এর মানে কি হয়? যে মাল সহ, মাল সহ সহ। ঠিক আছে, একই জিনিস দুইবার চলে আসছে। তাহলে আমাদেরকে বলতে হবে হয় বমাল, না হলে বলতে হবে মাল সহ, যে কোনো একটা। কিন্তু দুইটা আমরা একই সঙ্গে ব্যবহার করতে পারবো না। ভ্রাতাবৃন্দ, ভ্রাতৃবৃন্দ হয়, মাতৃহারা, মধ্যরাত্র এগুলো সবই আমরা দেখেছি, পড়েছি। মহারাজা হয় না, মহারাজ হয়। কেমন? এটা কিন্তু ইম্পর্টেন্ট, মহারাজ। এরপর শশীভূষণ। ঠিক আছে, শশী যখন আলাদা থাকবে, ঠিক আছে, শুধু শশী থাকবে, তখন হবে দীর্ঘ ইকার। আর যখন ভূষণ যুক্ত হবে তখন কি হয়ে যাবে? রস্যিকার হয়ে যাবে, শশীভূষণ। এরপরে সংশয়পূর্ণ হয় না, সংশয়পূর্ণ হয় না, সংশয়াপন্ন হয়। কেমন? সংশয়াপন্ন। এরপরে সকাতর, এই শুধু দন্তস্ব মানে হচ্ছে সহ, মানে কাতর সহকারে। আর এখানে দন্তস্বয় নিচে যখন ব দিব তখন এই স মানে হচ্ছে নিজের, মানে সকাতর, নিজের দুঃখ বা নিজের কাতরতা, নিজের কাতর, নিজে কাতর, এই ধরনের একটা মিনিং দেয়। কিন্তু এটার মিনিং তো আসলে এটা না, সকাতর মানে কাতর সহকারে। ঠিক তেমনইভাবে সপরিবার। ঠিক আছে, শয়ের নিচে ব দিলে হয়ে যাবে কি? নিজ পরিবার, মানে আমার পরিবার। আর যখন আমি শুধু দন্ত স দিব তখন হয়ে যাবে পরিবার সহকারে। ঠিক আছে, আপনাকে যদি কেউ দাওয়াত করে সপরিবারে, ধরেন আপনাকে চিঠি লিখলো, এই শয়ের নিচে ব দিল, তখন হয়ে যাবে কি? সপরিবার, মানে নিজ পরিবার নিয়ে দাওয়াত খেতে আসবেন। তো আপনি যদি পাল্টা প্রশ্ন করেন যে আচ্ছা আমি কি অন্যের পরিবার নিয়ে আসবো না, তো আমি তো নিজের পরিবারে নিয়ে আসবো, তাই না? এরকম প্রশ্ন করতেই পারেন। আচ্ছা, বলতে হবে কি তাহলে? সপরিবার, মানে পরিবার সহকারে। সমূল সহ, দেখেন স মানেই সহ, সমূল মানে মূল সহ। আবার লাস্টে আবার সহযোগ করে কি? বাহুল্য দোষ করা হয়েছে। এই দোষটা আমাদের করা যাবে না, এই দোষ কাটা দিতে হবে। কি করতে হবে তাহলে? হয় বলতে হবে সমূল, না হলে বলতে হবে মূল সহ। ঠিক তেমনভাবে সশস্ত্র, সশস্ত্র মানে কি? অস্ত্র সহকারে। ঠিক আছে, অস্ত্র দিয়ে, অস্ত্র সহযোগে।
আর যদি বলি শয়ের নিচে ব দেই তাহলে কি হবে? সশস্ত্র, মানে নিজের অস্ত্র। ঠিক আছে, মানুষ তো যুদ্ধ করে নিজের অস্ত্র দিয়ে, এটা আবার বলার কি আছে? বরং বলতে হবে সশস্ত্র, মানে অস্ত্র সহযোগে বা অস্ত্র দিয়ে যুদ্ধ। ঠিক আছে, অস্ত্র সাথে নিয়ে যুদ্ধ। ঠিক তেমনিভাবে সশঙ্কিত হয় না, শঙ্কিত হয়। ঠিক আছে, অথবা দন্ত স দিয়ে যদি আমরা লিখি তাহলে বলতে হবে সশঙ্ক, শঙ্কিত অথবা সশঙ্ক। ঠিক তেমনইভাবে সস্ত্রীক, সস্ত্রীক। ঠিক আছে, মানে স্ত্রী সহকারী, স্ত্রীকে নিয়ে। আর সস্ত্রীক মানে কি বোঝায়? শয়ের নিচে ব দিলে যে নিজ স্ত্রী। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপরে আমরা দেখি প্রতি বর্গের তৃতীয় বর্ণ পরিবর্তন হয়ে প্রথম বর্ণ হবে। ঠিক আছে, যেমন গ, গ পরিবর্তন হয়ে ক হবে, জ পরিবর্তন হয়ে চ হবে, ড বা ডয় বিন্দু র পরিবর্তন হয়ে ট হবে, দ পরিবর্তন হয়ে হবে ত অথবা খণ্ডক ত, ব পরিবর্তন হয়ে হবে প। আচ্ছা, যেমন দিগন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত, এই যে কয়ের জায়গায় কি বসেছে? গ বসেছে। তেমনইভাবে নিযন্ত, নিজ যোগ অন্ত, নিযন্ত। এরপর আমরা দেখি স্বরানন। কেমন? শট যোগ আনন, তার মানে ট হয়ে গেছে এখানে ডয়বিন্দু র। তারপরে সদুপায়, সদ যোগ উপায়, সদুপায়, খণ্ডক্ত হয়ে গেছে দ। ঠিক আছে, এরপরে সুবন্ত, সুপ যোগ অন্ত, সুবন্ত। আচ্ছা, নিযন্ত মানে কি? নিযন্ত মানে হচ্ছে যে সকল শব্দ নি প্রত্যয়ে শেষ হয়েছে, মানে যেগুলোর শব্দগুলোর শেষে নি আছে, মূর্ধন্য, মূর্ধন্য এবং রস্যিকার। ঠিক আছে, মূর্ধন্যয় রস্যিকারে নি, এই প্রত্যয়ে শেষ হয়েছে, মানে শেষে এই প্রত্যয় রয়েছে, তাদেরকে বলা হয় ব্যাকরণে এটি এক ধরনের শব্দরূপ বোঝাতে ব্যবহৃত হয়। কেমন? এই টাইপের শব্দগুলোকে বলা হয় নিযন্ত, নিযন্ত পদ। আচ্ছা, আর পদ এবং শব্দের মধ্যে কি আমরা পার্থক্য জানি? শব্দ হচ্ছে, যেমন ধরেন যে আমি, বাজার, যাওয়া, এগুলো আলাদা আলাদা শব্দ। আমি, কমা, বাজার, কমা, যাওয়া, এই তিনটা আলাদা আলাদা শব্দ। এখন এগুলো আমি এই তিনটা শব্দ নিয়ে আমি একটা বাক্য বানাবো, তাহলে কি হবে? এখন যে আমি বাজারে যাই, ঠিক আছে, বাজার হয়ে গেল বাজারে, তারপরে যাওয়া হয়ে গেল যাই, এই যে বাজার হয়ে গেল বাজারে, এখানে একটা বিভক্তি চলে আসলো, এই যে বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। ঠিক আছে, মানে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত পদকেই, শব্দকেই পদ বলে। ঠিক আছে, বলতে পারবেন? তাহলে যদি জিজ্ঞেস করা হয় শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কী, আপনি বলবেন যে শব্দ এবং পদ মোটামুটি একই জিনিস, তবে তাদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যে যখন আলাদা আলাদা থাকবে, ঠিক আছে, একা একা থাকবে, তখন সেটাকে আমরা শব্দ বলবো। সেই শব্দটাই যখন বাক্যে বিভক্তি সহযোগে ব্যবহৃত হবে অথবা বিভক্তি ছাড়া, সেটাকে আমরা পদ বলবো। ঠিক আছে, মানে বাক্যের মধ্যে যে শব্দ সেটাকে হচ্ছে পদ বলে। পদও কিন্তু এক ধরনের শব্দ, কেমন? কিন্তু সেটা বাক্যে ব্যবহৃত হচ্ছে জন্যে সেটাকে আমরা পদ বলছি, কিন্তু সেটা যখন আলাদা থাকবে তখন সেটা আর পদ থাকবে না, সেটাকে বলবো আমরা শব্দ। ওকে, নিযন্ত গেল। এরপরে স্বরানন মানে কি? স্বরানন মানে হচ্ছে যার 6টি মুখ বা মুখমণ্ডল আছে। সাধারণত হিন্দুদের একটা দেব বা দেবতার নাম হচ্ছে শিব, কার্তিক, সে হচ্ছে আরেক দেবতা শিবের হচ্ছে, এবং তার স্ত্রী পার্বতী, শিব পার্বতীর স্ত্রীর, মানে শিব এবং শিবের স্ত্রী, এই দম্পতির পুত্রের নাম হচ্ছে কার্তিক। তো এই কার্তিকের আরেকটা নাম হচ্ছে স্বরানন, তার 6টা মুখ বা মুখমণ্ডল ছিল। আচ্ছা, এরপরে সদুপায় মানে তো আমরা জানি। এরপরে সুবন্ত, সুবন্ত মানে একটু বলে দিই, সেটা হচ্ছে যে শব্দে বিভক্তিযুক্ত হয়েছে সেটাকেই সুবন্ত বলে। ঠিক আছে, যেমন এটা মূলত সংস্কৃত ব্যাকরণে হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদে বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় সুবন্ত। ঠিক আছে, আচ্ছা, এটা একটা ব্যাকরণীয় টার্ম, গ্রামাটিক্যাল টার্ম। ওকে, তারপরে নিয়মটা আমরা দেখি। এখানে বিসর্গ এর পরে ক, খ, প সংযুক্ত খ, তালব্য স, দন্ত স। এই যে আমরা একটা ট্রিক্স শিখাই দিছিলাম যে কাক, পক্ষী, শশা, এই 6টা শব্দ যদি বিসর্গের পরে থাকে তাহলে বিসর্গ শব্দ কি থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওইটা ভ্যানিশ হয়ে যাবে না। যেমন ইতপ পূর্বে, এই যে প আছে, ঠিক আছে না, এরপর হচ্ছে মনুকষ্ট, ঠিক আছে, ক আছে, বিসর্গ এর পরে ক আছে। উচ্চৈশ্বরে, ঠিক আছে, বিসর্গের পরে কি আছে? দন্ত স আছে। আচ্ছা, তারপরে সন্ধির অপপ্রয়োগ দেখি কিছু। অদ্যবোধি হয় না, অদ্যাবধি হয়। ঠিক আছে, অদ্যাবধি। এরপরে অদ্যাপিও হয় না, অদ্যপি হয়। ঠিক আছে,
আচ্ছা, এরপর উপরোক্ত হয় না, উপরযুক্ত হয় বা উপরিউক্ত হয়। ঠিক আছে, উপরযুক্ত। কদাপিও হয় না, কদাপি হয়। চলোৎশক্তি হয় না, চলোৎশক্তি হয়। এই যে খণ্ডক্ত হয়ে যাবে চয় ছয়। ঠিক আছে, তপবন এটা হবে, এই বিসর্গ উঠে যাবে। কেন? কারণ এই যে কাক পক্ষী শশার মধ্যে ব নাই, এই 6টা শব্দের মধ্যে ব কোথাও নাই, এই জন্যে এই বিসর্গটা উঠে গিয়ে পয়ের সাথে, আগের পয়ের সাথে ওকার যুক্ত হবে, তপবন। এরপর দুরাবস্থা হবে না, দুরবস্থা হবে। ঠিক আছে, পশ্চাধম হবে না, পশ্বধম হবে। পশ্বধম মানে হচ্ছে পশুর চেয়েও অধম বা পশুর পর্যায়ের, পশু পর্যায়ের, পশু শ্রেণীর মতো। আচ্ছা, পৃথকান্ন হয় না, পৃথগণ্য হয়। ঠিক আছে, এটা সন্ধি সাধিত শব্দ, পৃথগণ্য হয়। আচ্ছা, এই যে আমরা একটু আগেই দেখলাম যে ক এর পরিবর্তে কি হয়, গ হয়, পৃথগণ্য। ঠিক আছে, এরপরে মনুকষ্ট, এই যে বিসর্গ এরপরে ক আছে, এই জন্যে এই বিসর্গটা কি থেকে যাবে। ঠিক আছে, এরপরে বাগেশ্বরী, এটা হবে বাগীশ্বরী। কেমন? বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় হচ্ছে জফলা থাকবে, নয়দয় জফলা ওকার, তারপরে পাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। শিরোচ্ছেদ হয় না, শিরশ্ছেদ। কেমন? শিরশ্ছেদ। শিরোপীড়া, শিরোপীড়া বিসর্গ থাকবে, কারণ বিসর্গ এর পরে প আছে। কাকপক্ষী শশা, মনে থাকবে তো, কাকপক্ষী শশা। এই কাককে আমরা একটু কাক লিখবো। ঠিক আছে, কাক, কলসি কাকে। ঠিক আছে, মানে কোমরে যে কলসি নেয় না মেয়েরা, এটাকে বলে কাক। তো আমরা ওই কাক পক্ষী না বলে কাক পক্ষী বলবো। ঠিক আছে, কাক পক্ষী শশা। আচ্ছা, এরপর শীততাপ হয় না, শীতাতপ বলা হয়, বাংলায় বলা হয় শীতাতপ নিয়ন্ত্রিত, মানে এয়ার কন্ডিশনড। সংস্রব বানানটা খেয়াল করেন, দন্ত স, তারপরে হচ্ছে তালব্য স, সংস্রব, অথবা দুইটাই দন্ত স, সংস্রব। সংখ্যা বানানটা খেয়াল করেন, এখানে অনুসার হবে না, উঙ হবে। ঠিক আছে, অঙ্ক বানানেও সেম, আমরা অনেক সময় অনুসার দিই, এটা ভুল হবে ব্যাকরণের দিক থেকে, ব্যাকরণের দৃষ্টিভঙ্গি থেকে এটা ভুল। দিতে হবে কি, ইউজ করতে হবে হচ্ছে উঙ, তাহলে সংখ্যা হবে, এটা হবে। এরপরে স্বতঃস্ফূর্ত, এই যে দন্ত স আছে, কাক পক্ষী শশা, তাই না, দন্ত স আছে, বিসর্গ এর পরে, এজন্য কি হবে, বিসর্গ বহাল থাকবে। এরপর সংবর্ধনা। ঠিক আছে, সংবর্ধনা। এরপর সদ্যজাত, দয়জফলা ওকার, সদ্যজাত বা সদ্যজাত অনেকে বলে। আচ্ছা, অদ্যপি, কদাপি এবং এখানে নাই যদিও, আমি সেটা বলে দিচ্ছি, যদ্যপি, এই শব্দগুলোর মানে কি আসলে? এগুলোর মানে হচ্ছে যে কদাপি মানে হচ্ছে কখনো, কেমন, আর অদ্যপি মানে হচ্ছে, অদ্যাপি মানে হচ্ছে এখনো পর্যন্ত বা এখনো, আর যদ্যপি মানে হচ্ছে যদিও। তো দেখেন, অদ্যাপির মধ্যে কিন্তু ও আছে, এখনো। তারপর হচ্ছে কদাপির মধ্যে, কদাপি মানে হচ্ছে কখনো, কখনের মধ্যে কিন্তু ও আছে, তাহলে কদাপিও বললে ভুল হবে না? অবশ্যই হবে, বাহুল্যজনিত ত্রুটি হবে, কারণ কদাপির মধ্যেই তো ও আছে। ঠিক আছে, আচ্ছা, অদ্যাপি এর মধ্যেই তো ও আছে, অদ্যাপি মানে এখনও, কদাপি মানে কখনো, যদ্যপি মানে যদিও। ঠিক আছে, তাহলে যদ্যপিও বলা যাবে না। আহমদ সফর লেখক, বিখ্যাত লেখক এবং প্রতিভাবান লেখক আহমদ সফর একটা বই আছে, যদ্যপি আমার গুরু, জাতীয় অধ্যাপক স্যার আব্দুর রাজ্জাক সাহেবকে নিয়ে, আব্দুর রাজ্জাক স্যারকে নিয়ে বইটা। তো বইটার নাম হচ্ছে যদ্যপি আমার গুরু, মানে যদিও আমার গুরু। ঠিক আছে, সেই যদ্যপি, অদ্যাপি, কদাপি এর সাথে কখনো ও হবে না, কারণ অলরেডি এগুলোর মধ্যে ও রয়ে গেছে। ওকে, এরপরে আমরা চলে যাই পরের নিয়মগুলোতে। এখানে বলা হচ্ছে রিকার বা রি, তারপর র অথবা র ফলা, রেফ এবং মূর্ধন্য স সংযুক্ত খ এর পরে মূর্ধন্য ন হবে। এটা এই, এবং যেই শব্দগুলোতে দেখবেন যে রি মূর্ধন্য ন আছে, সেগুলো চোখ বুঝে মনে করবেন যে এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। ঠিক আছে, সংস্কৃত থেকে বাংলা ভাষা এসছে, তো কিছু কিছু শব্দ চেঞ্জ হয়ে গেছে, সেগুলোকে আমরা বলি তদ্ভব বা প্রাকৃত বলি। আর যেগুলো হচ্ছে সরাসরি চলে আসছে এবং পরিবর্তিত না হয়ে, সেগুলোকে আমরা বলি কি, তৎসম, মানে তার সমান। তার সমান বলতে কার সমান বলেন তো? মানে সংস্কৃতের সমান। বাংলা ভাষার মা ভাষাকে সংস্কৃত ভাষা, তাই না? তো এই শব্দগুলো হচ্ছে সংস্কৃত থেকে ডিরেক্ট চলে এসছে বাংলা ভাষাতে, কোনো চেঞ্জ হয় নাই মাঝখানে। তো ঋণ, তৃণ, মরণ, প্রাণ, বর্ণ, ভাষণ, খনিকা। ঠিক আছে, দেখেন সবগুলোতে কি মূর্ধন্য ন। আচ্ছা, এরপরে ট বর্গীয়, অর্থাৎ ট, ঠ, ড, ঢ বর্ণের পূর্বে মূর্ধন্য ন হবে, যেমন বন্টন, কণ্ঠ, কাণ্ড, লণ্ঠন ইত্যাদি। আচ্ছা,
কিছু শব্দে রি, র, মূর্ধন্য স এবং ট বর্গীয় বর্ণ না থাকলেও স্বভাবতই মূর্ধন্য ন হয়। যেমন চাণক্য, বাণিজ্য, তুন, কঙ্কন, ফণি, শনি। এটার একটা কবিতা আছে, আমি আপনাদেরকে বলি, দাঁড়ান। কবিতাটা 9-10 বইয়ে আছে, দেখবেন, হ্যাঁ, বোর্ড বইয়ে। তো ওইটা আমি একটু মডিফাইড করে নিয়েছি, আমার নিজের মতো কাস্টমাইজড করে নিয়েছি। সেটা হচ্ছে চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, কল্যাণ শোণিতমণি, স্থানগুণ পুণ্য বেণী, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণকোণ চিক্কন নিক্কন তুন, কফনি বণিক গুণ, বেণুবিনা কঙ্কন কণিকা, ফণি অনু বিপণী গণিকা, গৌণকোণ ভানপন শান, গণনা পিনাক পুণ্যবান। এই কবিতাটা আমি মুখস্থ করেছিলাম গত বছর। এই খুবই মজা লাগে। এই ইয়েটা দেখবেন, এই কবিতাটা হচ্ছে 9-10 বোর্ড বই, যেটা গ্রামার, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, ওই বইটাতে আছে। আরও অনেক ব্যাকরণ বইতে পাবেন, যেগুলো বাজারে পাওয়া যায় সচরাচর। আর হচ্ছে এই শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য ন হবে, মানে কোনো নিয়ম মানবে না এরা, ঠিক আছে? একদম ডিরেক্ট চোখ বুঝে হচ্ছে মূর্ধন্য ন বসাই দিবেন। আচ্ছা, এরপরে দেখি কোনো শব্দে র অথবা র ফলা রেফ থাকলে ওই শব্দে হ প্লাস মূর্ধন্য ন হবে, অর্থাৎ মূর্ধন্য নটা হয় নিচে হবে, আর অন্যথায় হয়ের মাঝখানে হবে দন্ত ন। যেমন অপরাহ্ন, পূর্বাহ্ন, এই যে রেফ আছে, তাই না? এই হয় ন এর পূর্বে, এর জন্যে হচ্ছে হয়ের নিচে হবে ন, এবং সেই নটা কোন ন হবে? মূর্ধন্য ন। এরপর হচ্ছে মধ্যাহ্ন, দন্ত ন, সায়াহ্ন, দন্ত ন। এরপরে দেখি কিছু তৎসম শব্দের মূর্ধন্য ন পরিবর্তন হয়ে তদ্ভব হলে দন্ত ন হয়। যেমন পুরাণ, তৎসম, পুরানো বা পুরনো, তদ্ভব, ঠিক আছে? আচ্ছা, এরপরে কতিপয় সন্ধি ও সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য ন বসে না। যেমন অহর্নিশ বলাটা ভুল হবে, বলতে হবে অহর্নিশ। হরিনাম হবে কি? হরিনাম, দন্ত ন দিয়ে হবে। ত্রিনয়ন, এটা দন্ত ন দিয়ে হবে, ত্রিনয়ন। দুর্নীতি, এটাও দন্ত ন হবে, দুর্নিবার, দন্ত ন হবে। ওকে, তদ্ভব শব্দে মূর্ধন্য ন হয় না। যেমন শিহরণ, গৃহায়ন, পুরানো বা পুরনো, ঠিক আছে? ওকে, তদ্ভব মানে কি আসলে? সহজভাবে বললে, মানে আমি যে বললাম একটু আগে যে বাংলা ভাষাটা সংস্কৃত ভাষা থেকে এসেছে, ঠিক আছে? এখন সংস্কৃত ভাষা থেকে আসতে গিয়ে মাঝখানে কয়েক ধাপ পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তো এক ধাপ যে পরিবর্তন হয়েছে, ওই এক ধাপের পরিবর্তনকে বলা হয় হচ্ছে তদ্ভব। কেমন? আচ্ছা, এরপরে দেখি বিদেশি শব্দে মূর্ধন্য ন বসে না। যেমন বার্ন, ঠিক আছে? বার্ন মানে যে পুড়ে যাওয়া। এই বার্নে বানানে বাংলায় যদি লিখি, এটাকে মানে বাংলিশে যদি লিখি, তাহলে কী হবে? বার্ন, ঠিক আছে? দন্ত ন লিখতে হবে। অ্যান্ডে কী লিখতে হবে? দন্ত ন দিতে হবে। মডার্ন বানানেও দন্ত ন হবে। কেমন? আচ্ছা, এরপর আমরা দেখি যে বিদেশি শব্দে তো সচরাচর এবং সবসময় দেখা যায় যে মূর্ধন্য ন হয় না, নিয়ম তাই বলে, দন্ত ন হবে। যেমন কোরআন আরবি শব্দ, এখানে দন্ত ন। গভর্নর ইংরেজি শব্দ, দন্ত ন। আর চিক্কন নিক্কন তুন, এগুলো তো কবিতার কথা বললাম, স্বভাবতই মূর্ধন্য ন। যন্ত্রণা বানান মূর্ধন্য ন, ঠিক আছে? আচ্ছা, এরপরে ঠান্ডা বানান, এটা একটা হিন্দি শব্দ, বিদেশি শব্দ, তাই এখানে কখনোই মূর্ধন্য ন হবে না, দন্ত ন হবে। এই নিক্কন, এটা তো ওই কবিতার মধ্যে চলে যাবে, স্বভাবতই মূর্ধন্য ন হয়। তৎক্ষণ, এই যে সংযুক্ত ক্ষয়ের পরে আছে ন আসছে, তার মানে এটা কি হবে? মূর্ধন্য ন। এরপর পুরনো, এটা আমরা দেখেছি। পরগনা, এটা একটা ফার্সি শব্দ, তাই এখানে দন্ত ন হবে। পরিণাম, এখানে মূর্ধন্য ন, পরিণাম। ফণি, এই যে ফণি অনু বিপণী গণিকা, সেই কবিতার মধ্যেকার স্বভাবতই এখানে মূর্ধন্য ন হবে। বাণিজ্য, ভনিতা, তারপর হচ্ছে লবণ, ঠিক আছে? এরপরে দেখি ভ্রাম্যমানের শেষে কি? মূর্ধন্য ন। আচ্ছা, আর মূর্ধন্য ন, এই যে মূর্ধন্য বানান, মূর্ধন্য ন এর সাথে বেইমানি করছে, নিজের সাথেই প্রতারণা করছে। দেখেন, ও নিজের বানানেই মূর্ধন্য ন নাই, ঠিক আছে? এটা কী হবে? দন্ত ন। মূর্ধন্য ন এর মূর্ধন্য বানানে দন্ত ন বসবে। কেমন? এরপর ম্রিয়মানে মূর্ধন্য ন। রুক্সিণী, ঠিক আছে? মূর্ধন্য ন। লবণ, এটা তো ওই কবিতার মধ্যে যাবে, স্বভাবতই মূর্ধন্য হয় যেগুলোতে। এরপর শিহরণ, এটা একটা তদ্ভব শব্দ, আমরা একটু আগেও দেখেছি, এখানে দন্ত ন বসবে। শূন্য বানানে দন্ত ন। সরণী, ঠিক আছে? মূর্ধন্য ন, সরণী। এরপর আমরা চলে যাই আরও কিছু নিয়মে। সরেয়া এর পরে দন্ত স হয়। যেমন নমস্কার, এ দেখেন ও মানে উচ্চারণ হচ্ছে, আছে, এর পরে কি হবে? দন্ত স হবে।
ঠিক আছে, যদি স এর উচ্চারণ আসে তাহলে অ এর পরে যদি স এর উচ্চারণ আসে তাহলে কি হবে, দন্ত স হবে, অথবা আ এর পরে যদি আসে। ঠিক আছে, তারপর পুরস্কার, এটা কি হবে, দন্ত স হবে। ঠিক আছে, তারপরে মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া, ঠিক আছে, দন্ত স হবে। এরপরে দেখি অ এবং আ ছাড়া অন্য সব স্বরবর্ণ, যেমন হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ, এগুলোর পরে মূর্ধন্য স হয়। যেমন আবিষ্কার, এই যে আবি, ইস, আবিষ্কার, ই, ই এর পরে স আসছে, তার মানে এটা কি হবে, মূর্ধন্য স। কল্যাণী এসু, এ এর পরে হচ্ছে স আসছে, তাহলে কি হবে, মূর্ধন্য স। অনুষঙ্গ, উ, উ এর পরে স আসছে, তার মানে কি হবে, মূর্ধন্য স। আর বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য স বসে না, যেমন জিনিস, এই জিনিস একটা আরবি শব্দ, এই জিনিসে দন্ত স হবে, কখনোই মূর্ধন্য স হবে না। পুলিশ বানানটা খেয়াল করি আমরা, তালব্য স, ঠিক আছে, কখনোই মূর্ধন্য স হবে না। ইস্পাত, দন্ত স, পর্তুগিজ শব্দ। তারপরে ইংরেজি শব্দের এসটি বানানে স্ট হবে, দন্ত শয়টয় হবে, ঠিক আছে, যেমন স্টেশন, পোস্টমাস্টার ইত্যাদি। আরও কিছু দেখি, অনশন, ঠিক আছে, অনশন, তালব্য স। আশিস, আশিস মানে কি, আশিস মাসের হচ্ছে দোয়া, আশীর্বাদ, ঠিক আছে, আশিস বানানে দন্ত স হবে শেষেরটাতে। আর এমনি নর্মালি শীষ বানানে কী হবে বলুন তো, মূর্ধন্য স হবে কিন্তু, শুধু শীষ বানানে। আর যখন বলবো আশিস, আশীর্বাদ, মানে আশিস, যে আশিসের অর্থ হচ্ছে আশীর্বাদ, সেই আশিসে কি, দন্ত স। এরপরে আনুষঙ্গিক, ঠিক আছে, মূর্ধন্য স, আনুষঙ্গিক। কুশাসন, ঠিক আছে, শাসন বানান তো তালব্য স দিয়ে শুরু, তারপরে দন্ত স, ঠিক তেমনইভাবে কুশাসন। চাক্ষুষ, সংযুক্ত ক্ষয়ের পরে মূর্ধন্য স হয়। এরপরে ধ্বংস, ঠিক আছে, ধ্বংস বানানে দন্ত স। আচ্ছা, নমস্কার, এই যে নমস্কার, অ, নম, অ আসছে না, অ এর পরে কী আসে, দন্ত স হয়। তারপরে হচ্ছে নিস্পৃহ, এই যে নিস্পৃহ, এটা দেখেন ব্যতিক্রম, নি, নি, ই, ই এর পরে স আসছে, তাই না, স এর উচ্চারণ আসছে, তার মানে মূর্ধন্য স হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে কি, দন্ত স। এরপরে নৃশংস, 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 ঠিক আছে, নৃশংস বানানে তালব্য স, তারপরে হচ্ছে দন্ত স। পরিষ্কার, এটা নিয়ম মেনে হয়েছে, ই এর পরে স আসছে, তাই হচ্ছে মূর্ধন্য স। এরপর পরিস্ফুট, এটা দেখেন আবার ব্যতিক্রম, পরিস্ফুট হওয়ার কথা ছিল, তাই না, হয়ে গেছে কি, পরিস্ফুট, মানে দন্ত স আসছে। ই এর পরে সাধারণত দন্ত স আসার কথা না, অ এবং আয়ের পরে সাধারণত আসার কথা, কিন্তু এখানে চলে আসছে, তার মানে ব্যতিক্রম এটা। এরপর পিশাচ, পিচাস না কিন্তু পিশাচ। এরপরে দেখি পোস্টমাস্টার, ঠিক আছে, এটা তো আগেই বলা হয়েছে, প্রশংসা চলে আসছে এর আগেই। প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক বানানে দন্ত স। ভস্য, দন্ত স, ভ, অ এর পরে স আসছে, এজন্য কি, দন্ত স। এরপর মনীষা, ই এর পরে স এর উচ্চারণ আসছে, তার মানে মূর্ধন্য স, মনীষা। সংস্রব, আমরা সংস্রব বানানটা এর আগেও দেখেছি। তারপরে হচ্ছে সংস্রব বানান এখানে তালব্য সহ হইতে পারে, তালব্য স এর সাথে র ফলা। তারপরে স্টেশন বানান আমরা দেখেছি শুশ্রূষা, ঠিক আছে, শুশ্রূষা, এই যে উ আসছে, সরি, এখানে হ্যাঁ র ফলা আসছে, তারপরে হচ্ছে কি, মূর্ধন্য স, শুশ্রূষা, এবং দীর্ঘ ই হবে, সরি, মানে দীর্ঘ উ হবে শুশ্রূষা বানানে তালব্য স এর সঙ্গে। এরপর সুষুপ্ত, সুষুপ্ত বানানটা একটু খেয়াল করি, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই এসে থাকে। সুষুপ্ত, প্রথমেরটা দন্ত স, তারপরে মূর্ধন্য স, সুষুপ্ত, সরি সুষুপ্ত, ঠিক আছে। আচ্ছা, সুপ্ত মানে কি, সুপ্ত মানে হচ্ছে ঘুমন্ত। এরপরের নিয়মে চলে যাই, সত্য, স যোগ তয়বয়, শয়বয় যোগ তয়বয়, অর্থ হচ্ছে, শব্দের অর্থ মালিকানা, ঠিক আছে, সত্য ত্যাগ করে, মানে কোনো কিছু দান করা, মানে মালিকানা ত্যাগ করে কোনো কিছু দান করা। আচ্ছা, যাই হোক, যেমন গ্রন্থসত্ত্ব মানে গ্রন্থের মালিকানা, গ্রন্থসত্ত্ব মানে হচ্ছে কপিরাইট, ঠিক আছে, গ্রন্থের মালিক। আচ্ছা, তারপরে সত্য ত্যাগ মানে কী বল, মালিকানা ত্যাগ, ঠিক আছে। এরপরে সত্তা, সত্তা যখন, মানে সত্তা জিনিসটা হচ্ছে আত্মার সাথে রিলেটেড, ঠিক আছে, সৎ যোগ তা, সত্তা, তাহলে এই সত্তা শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব, কেমন, যেমন ব্যক্তি সত্তা, জাতি সত্তা ইত্যাদি। এরপরে সত্য, সৎ যোগ তয়বয়, সত্য শব্দের অর্থ হচ্ছে গুণ বা ফলের রস, সত্য, যেমন সত্যগুণ, আম সত্য মানে আমের রস। আর ব্যতিক্রম হচ্ছে অন্তঃসত্ত্বা, এটা আমরা একটু খেয়াল রাখবো, কেমন। এরপরে বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলা হচ্ছে, তত্ত্ব থাকলেই তয় নিচে ব হবে, কেমন, যেমন তত্ত্বীয়, তাত্ত্বিক, প্রত্নতত্ত্ব, ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আর সকল আয়ত্ত বানানে সবসময় তয় হবে, তয়ের নিচে কখনো ব হবে না, বা তয়ের নিচে কখনো ব হবে না, যেমন সায়ত্ত, সযোগ আয়ত্ত, সায়ত্ত,
করায়ত্ত, কেমন, ইত্যাদি। আচ্ছা, দন্তস্ব অর্থ সাথে আর দন্তস্ব অর্থ হচ্ছে নিজ, এটা তো আগেই বলা হয়েছে। তার মানে সবিনয় বানানটা ভুল। সবিনয় মানে কি, বিনয় সহকারে, এজন্য শুধু দন্তস্ব দিতে হবে, কারণ শুধু দন্তস্ব মানে এখানে সহকারে, মানে বিনয় সহকারে। এরপর স্বাধিকার, ভুল। স্বাধিকার মানে নিজেদের অধিকার, ঠিক আছে। স্বাধিকার আন্দোলন মানে নিজেদের অধিকারের জন্য আন্দোলন, নিজেদের অধিকারের জন্য যে আন্দোলন, স্বাধিকার। তাহলে এখানে শয়ের নিচে ব হবে, কারণ এখানে নিজ বোঝাচ্ছে, নিজ অধিকার বোঝাচ্ছে। এরপরে ব ফলার আরও কিছু অপপ্রয়োগ দেখি। আয়ত্ত, এটা তো আমরা আগেই দেখেছি। ইয়ত্তা, এটাও আমরা জানি, সস্ত্রীক হবে, সপরিবারে হবে, সবিনয় হবে, সচ্ছল হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে সরস্বতী। সরস্বতী বানানটা খেয়াল করি, শয়ের নিচে ব হবে না কিন্তু, মানে প্রথম দন্ত শয়ের নিচে ব হবে না, পরেরটার নিচে ব হবে। সরস্বতী, ঠিক আছে, সরস্বতী বা সরস্বতী, হ্যাঁ সরস্বতী। আচ্ছা, সার কথা, ঠিক আছে, সার কথা বানানে দন্তস্ব শুধু। এরপরে সত্তা বানান আমরা আগেই দেখেছি, সাত্ত্বিক, এটা আমরা আগে দেখেছি, সাত্ত্বিক তাত্ত্বিক। এরপরে হচ্ছে সত্য, সত্য গ্রন্থ সত্য। তারপরে হচ্ছে আর কি যেন ছিল, সত্য ত্যাগ, ঠিক আছে, মানে মালিকানা, এই সত্য মানে হচ্ছে মালিকানা। আর তারপরে হচ্ছে স্বায়ত্ত শাসন, এটা আমরা আগেই পড়েছি। এরপরে আমরা চলে যাই বয়জফালা, বয়জফালাতে। বয়জফালা হলো সন্ধিবদ্ধ শব্দাংশ। কোনো শব্দের শুরুতে বয়জফালা থাকলে ওই শব্দটি ভাঙতে হবে কি, বি যোগ অ, বি যোগ অ দিয়ে ভাঙতে হবে। যেমন ব্যস্ত, বি যোগ অস্ত, ব্যস্ত। আমরা অনেক সময় ভুল করি যে কখন বয় জফালা হবে আর কখন বয় জফালা আকার হবে, কেমন। তো আমরা ওই সন্ধিগুলো জানলে আমাদের সহজ হবে, কারণ সন্ধিতে যদি দেখি বি যোগ অ আছে তাহলে কি হবে, শুধু জ ফলা হবে, আকার হবে না। আর যদি হইতো যে বি যোগ আসত, তাইলে হয়তো কি বি বয় জ ফলা আকার হইতো, কেমন, কারণ বি আছে এবং আ আছে, যোগের পরে আ আছে। আচ্ছা, তাহলে বি যোগ অস্ত, ব্যস্ত, এখানে শুধু জ ফলা। তারপর ব্যতীত, বি যোগ অতীত, ব্যতীত, ঠিক আছে। ব্যক্ত, বি যোগ অংশ যোগ ত, এই অংশটা হচ্ছে শব্দের রুট। ওকে, তাহলে ব্যক্ত। তারপরে আরও কিছু দেখি সেরকম। ব্যক্ত তো বলা হয়েছে, ব্যক্তি হবে, ঠিক আছে। ব্যগ্র, ব্যগ্র মানে আগ্রহ, আকুল, আকুল আগ্রহ, ঠিক আছে। এরপর ব্যঞ্জন বানানে শুধু জ ফলা, ব্যঞ্জন, ঠিক আছে, মানে বি যোগ অঞ্জন, ব্যঞ্জন। আর ব্যস্ত তো আমরা আগেই দেখেছি, বি যোগ অস্ত, ব্যস্ত। তারপর ব্যতীতও দেখেছি, বি যোগ অতীত, ব্যতীত। তারপর ব্যতিহার, ঠিক আছে। আচ্ছা, সম্ভবত বি যোগ অতিহার এরকম কিছু একটা সন্ধি হবে। আচ্ছা, তারপরে ব্যতিক্রম, ব্যয় যোগ অতিক্রম, দেখেন স্বরেও আছে, তার মানে কি ব্যতিক্রমে শুধু জ ফলা হবে, আকার হবে না। তারপরে ব্যথিত, ঠিক আছে। আচ্ছা, তারপরে হবে ব্যথা, ঠিক আছে, ব্যথা বানানে শুধু জ ফলা। এরপর ব্যাধিকরণ, ঠিক আছে, বি যোগ অধিকরণ, ব্যাধিকরণ, ঠিক আছে। ব্যষ্টি, তারপরে ব্যবস্থা, বি যোগ অবস্থা, ব্যবস্থা। আচ্ছা, তারপরে ব্যবসায়, ব্যবসায়, ঠিক আছে। ব্যবধান, তারপরে ব্যবহার, ব্যভিচার, ব্যয়, এগুলো কি সবগুলোতেই জ ফলা শুধু। এরপরে দেখি বয় জ ফলা আকার হলো সন্ধিবদ্ধ শব্দাংশ। কোনো শব্দের শুরুতে বয় জ ফলা আকার থাকলে শব্দটি ভাঙতে হবে বি যোগ আ দিয়ে। যেমন ব্যারাম, বি যোগ আরাম, ব্যারাম। ব্যাঘাত, বি যোগ আঘাত, ব্যাঘাত। ব্যাকরণ, তারপরে ব্যাকুল, বি যোগ আকুল, ব্যাকুল। তারপরে হচ্ছে ব্যাখ্যা, ব্যাঘাত, ব্যাঘ্র। তারপরে ব্যাধ, তারপর ব্যাধি। তারপরে ব্যানার, ব্যাপী, ব্যারাম, বি যোগ আরাম, ব্যারাম। ব্যাপার, ব্যাপন, বি যোগ আপন, ব্যাপন। ব্যাপ্ত, ঠিক আছে। আচ্ছা, বি যোগ আপ্ত, ব্যাপ্ত। ব্যামো, তারপর হচ্ছে ব্যারিস্টার, ব্যাস, ব্যালেন্স, ঠিক আছে। ব্যায়াম, এগুলোতে কি হবে, বয় জ ফলা আকার হবে। এরপরে বলা হচ্ছে শব্দের শেষে কৃত, চিত, জিত, সাত থাকলে খণ্ডক্ত হবে, ঠিক আছে, বা খণ্ডত বা অথবা খণ্ডক্ত। আচ্ছা, তাহলে আমরা কি আবার পড়ি লাইনটা। শব্দের শেষে কৃত, চিত, জিত, সাত থাকলে খণ্ডক্ত হবে। যেমন পথিকৃত, কিঞ্চিত, কচিত, বিশ্বজিৎ, অগ্নিসাৎ, ধূলিসাৎ ইত্যাদি।
আচ্ছা, কিঞ্চিত মানে কি বলেন তো? কিঞ্চিত মানে হচ্ছে সামান্য, আর কোচিত মানে হচ্ছে মাঝে মাঝে, কখনো সখনো বা অল্প কিছু সময়ে। যেমন যদি উদাহরণ দেই যে সে কোচিত গ্রামে যায়, এর মানে হচ্ছে সে খুব অল্পই গ্রামে যায়, মানে সে খুব কম বা মাঝে মাঝে গ্রামে যায়। আচ্ছা, এই ফুল কোচিত পাওয়া যায়, মানে এই ফুল খুব কম সময়ে বা মাঝে মাঝে পাওয়া যায়, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। তাহলে কোচিত মানে হচ্ছে মাঝে মাঝে বা কখনো সখনো, অল্প কিছু সময়ে, হঠাৎ হঠাৎ। ওকে, এরপরে দেখি পরের নিয়মটা হচ্ছে খণ্ডক ত বা খণ্ড ত এর পরে কোনো বর্ণ বা শব্দ আসলে খণ্ডক ত পরিবর্তন হয়ে ত হয়ে যাবে। যেমন জগৎ প্লাস এ, জগতে, মহৎ প্লাস ত, তয়বয়, ঠিক আছে, মহত্ব ইত্যাদি। এরপরে এরকম হচ্ছে আত্মসাৎ, ঠিক আছে, এই যে সাত থাকলে কি হবে? খণ্ডক ত। ইন্দ্রজিৎ, জিৎ থাকলে খণ্ডক ত। উচিত, চিত থাকলে খণ্ডক ত। কচিত, চিত তার মানে হচ্ছে খণ্ডক ত। আচ্ছা, উচিত, উচিত বানানটা এখানে ব্যতিক্রম, এখানে খণ্ডক ত হবে না, এখানে হবে শুধু ত। আচ্ছা, পূর্ণত। আচ্ছা, এরপরে কিঞ্চিত, তারপর খুদ পিপাসা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধূলিসাৎ, পথিকৃৎ, এগুলো আমরা আগেই দেখেছি। বিপদ সংকুল, ঠিক আছে, বিপদ সংকুল। ওকে, এরপরে মাৎসর্য, মাৎসর্য, মাৎসর্য মানে হচ্ছে হিংসা, ঠিক আছে। আচ্ছা, মাৎসর্য মানে কেন হিংসা বলেন তো? কারণ হচ্ছে মাছ হিংসা করে হচ্ছে নিজের বাচ্চাকে, নিজের বাচ্চাদেরকে নিজেই খেয়ে ফেলে, ঠিক আছে। আবার আরও একটা শব্দ আছে মাৎসান্যায়, এটাকেই বলে মাৎসান্যায়, যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। আচ্ছা, এরপরে হৃৎপিণ্ড, এখানে হৃৎপিণ্ড হওয়ার কথা ছিল, হবে কি হৃৎপিণ্ড, ঠিক আছে। যুগপথ, ঠিক আছে। ওকে, এরপরে লিঙ্গজনিত অপপ্রয়োগ। অনাথিনী হবে না, অনাথের লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ হবে কি অনাথা। তারপর হচ্ছে অধীনা, ঠিক আছে, অধীনী হবে না, অধীনা হবে। তারপর অর্ধাঙ্গী অথবা অর্ধাঙ্গিনী, ঠিক আছে, অর্ধাঙ্গী বানানে দীর্ঘইকার হবে, আর অর্ধাঙ্গিনী দিলে তখন রস্যিকার হবে এবং নি হবে দীর্ঘইকার, অর্ধাঙ্গিনী। এরপরে অপ্সরা বা অপ্সরী, ঠিক আছে। অপ্সরা মানে হচ্ছে হিন্দুদের একটা বিশ্বাস, এটা হচ্ছে হিন্দু ধর্মে, যে স্বর্গের কি বলবো, যে হুর, মানে আমাদের ভাষায় আমরা যদি সহজ করে বলতে চাই, এবং মানে ওরা যেটা বলে সেটা হচ্ছে যে স্বর্গের প্রস্টিটিউট, কেমন। আচ্ছা, এরপর হচ্ছে চাতকি, চাতকিনী হয় না, চাতকি হয়, চাতক চাতকি। ডাহুক ডাহুকি, ডাহুকিনী নয়, কেমন, ডাহুক ডাহুকি, ডাহুক হচ্ছে একটা পাখি। আচ্ছা, ত্রিনয়নী, ত্রিনয়নী নয়, ত্রিনয়ন ত্রিনয়না বা ত্রিনয়নী। ননদ ননদী, ঠিক আছে, ননদ অথবা ননদী। নির্দোষ, ঠিক আছে, নির্দোষিনী হয় না, নির্দোষ হয়। নির্দোষ, নির্দোষ হচ্ছে পুংলিঙ্গ হবে নির্দোষ, স্ত্রীলিঙ্গ হবে কি নির্দোষ। এরপরে বিদ্বান, বিদ্বান হচ্ছে পুংলিঙ্গ মানে বুদ্ধিমান, জ্ঞানী, পণ্ডিত, আর স্ত্রীলিঙ্গ হবে এটার বিদুষী, বিদ্বানী নয় কিন্তু, বা বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবে, বুদ্ধিমান বুদ্ধিমতী, বিদ্বান বিদুষী, ঠিক আছে। ওকে, এরপর বিহঙ্গ, বিহঙ্গিনী হবে না, বিহঙ্গী হবে। বিহঙ্গ মানে হচ্ছে পাখি, তাহলে বিহঙ্গ পুংলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ কি হবে, বিহঙ্গী হবে। এরপর রজক, রজকী অথবা রজকিনী, কেমন, রজকী অথবা রজকিনী, দুইটাই রস্যইকার, আর রজকীতে কয় দীর্ঘইকার। ওকে, সিংহ সিংহী, সিংহিনী নয়, কেমন, সিংহ সিংহী। তবে বাঘ বাঘিনী, ঠিক আছে। আচ্ছা, সর্প সর্পী, সর্পিনী নয় কিন্তু, সর্প সর্পী। আচ্ছা, সুকেশা সুকেশী সুকেশিনী, বানানগুলো একটু খেয়াল করবো, সুকেশা, আচ্ছা, তারপর সুকেশী সুকেশিনী। এই যে লাস্টে যদি দুইটা ইকার থাকে তাহলে প্রথমটা হবে রস্যইকার, পরেরটা হবে দীর্ঘইকার, যেমনটা আমরা একটু আগে দেখলাম, সেটা কি অর্ধাঙ্গিনীতে দেখেছি, হ্যাঁ অর্ধাঙ্গিনীতে দেখেছি। আচ্ছা, তাহলে সুকেশা সুকেশী সুকেশিনী। এরপর আমরা চলে যাই অ এবং ও কার সংক্রান্ত অপপ্রয়োগে। যেমন আমোদ বানানে মো, ময়কারে মো হবে আমোদ। আলোচ্য, এগুলো তো আমাদের চেনা শব্দ। তারপর হচ্ছে আপোষ, আপোষ বানানটা একটু ব্যতিক্রম, শুধু প হবে। উপযোগী, উপ বানানে শুধু প, তাই না, পয়কারে পো কখনোই হয় না, উপযোগী। যেমন উপজেলা বানানটা। তারপর উপকূল, এই উপ বানানে কি আসলে ওকার আছে, নাই, শুধু প আছে। এরপর ওতপ্রোত,
ঠিক আছে, ওতপ্রোতভাবে জড়িত। উচ্চারণটা হবে কি ওতপ্রোত, ঠিক আছে। ওতো বানানে কিন্তু তয়কারে তো নাই, ও ত ওতো, তারপরে হচ্ছে পয়রফলা ওকার ত, ওতপ্রোত। এরপরে কথোপকথন, শুধুমাত্র কথ, এই কথ বানানে থয়কারে থো আছে, বাকি কোনোটাতেই ওকার নাই, অথচ উচ্চারণ কিন্তু ওকার, মানে উচ্চারণ কিন্তু ও হবে। কথোপ, এই যে পো কিন্তু ওকার নাই। আচ্ছা, কথোপকথন। এরপরে দেখি পৌরোহিত্য, ওকার হবে রয়ের সাথে, পৌরোহিত্য। ভৌগোলিক, ভৌগোলিক জিনিসটা কোত্থেকে আসছে? ভূগোল থেকে আসছে। ভূগোল জিনিসটা কোত্থেকে আসছে? ভূ যোগ গোল থেকে। তো গোল বানান যেহেতু গয়কারে গো আছে, তাহলে ভৌগোলিক বানানেও কি হবে? গয়কারে গো হবে, তাহলে ভৌগোলিক। এরপর মনোযোগ, ম নো যোগ, নয়কারে নো, তারপরে যোগ, মনোযোগ। মনোমোহন, মনোমোহন বানানে কি? নয়কারে নো, মনোমোহন। মনোরঞ্জন, তার মানে এই মনো যতবার আসবে সব জায়গায় কি নয়কারে নো হবে, মনোরঞ্জন, ঠিক আছে, মনে রাখতে হবে আমাদেরকে এই নিয়মটা। সদ্যজাত বা সদ্যজাত, সদ্য, এই যে দয়কারে দো, সদ্যজাত, ঠিক আছে। এরপর র এবং ডয়বিন্দু র সংক্রান্ত অপপ্রয়োগ, যেমন কাপড়, কাপড় বানানে ডয়বিন্দু র। খেলোয়াড়, তারপর হচ্ছে গরুর, ঠিক আছে। গরুর মানে কি বলেন তো? যে হিন্দু বিশ্বাস মতে গরুর হচ্ছে বাহন। কার বাহন? হ্যাঁ, এই যে হিন্দুদের দেবতা বিষ্ণুর বাহন। আচ্ছা, এই যে একটা ছবি দেখাই দাঁড়ান, এখানে আছে একটা, আমি দেখানোর জন্য সেভ করে রাখছিলাম এইটা। এই যে এই ছবিটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এই যে বিষ্ণু এবং তার ওয়াইফ বা কি বলবো, আচ্ছা তার সঙ্গিনী, অর্ধাঙ্গী বা অর্ধাঙ্গিনী যে পিছনে বসে আছেন যার উপরে, এটাই হচ্ছে সেই গরুর, মানে তাদের বাহন। আচ্ছা, তারপর মাকড়সা, মাকড়সা বানানে ডয়বিন্দু র। মারোয়ারি, দুইটাই ডয়বিন্দু র, কেমন? মারোয়ারি। শতকরা, শতকরা বানানে বয়শূন্য র বা বয়বিন্দু র। ওকে, এরপর ট, কোষ্ঠী, ঠিক আছে, কোষ্ঠী হবে না, কোষ্ঠী হবে। কোষ্ঠী মানে কি? কোষ্ঠী হচ্ছে হিন্দুরা বিশ্বাস করে যে তাদের একটা পঞ্জিকা আছে বা যেখানে ভাগ্য লিপিবদ্ধ আছে, মানে তারা দেখে দেখে হচ্ছে কার জন্ম কত সালে, ওইটা দেখে দেখে তারার সঙ্গে একটা মিলায় একটা জ্যোতিষীপনা করে, এটা তাদের একটা বিশ্বাস, এটাকে বলে কোষ্ঠী, ঠিক আছে। এরপর কনিষ্ঠ, কনিষ্ঠ মানে ছোট। ঘনিষ্ঠ, ঠিক আছে, ঘনিষ্ঠ নয় কিন্তু, ঘনিষ্ঠ মানে খুবই নিকটবর্তী, ক্লোজ। জ্যৈষ্ঠ, ঠিক আছে। আর জ্যেষ্ঠ মানে কি? বড়, ঠিক আছে। জ্যৈষ্ঠ মানে হচ্ছে আষাঢ়, তারপরে হচ্ছে বাংলা মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ। আর জ্যেষ্ঠ মানে হচ্ছে বড়, জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় ভাই। এরপরে প্রকোষ্ঠ, ঠিক আছে, প্রকোষ্ঠ। বলিষ্ঠ, ওকে। এরপরে খ এবং সংযুক্ত খ এর অপপ্রয়োগ দেখি। আকাঙ্ক্ষা, সংযুক্ত খ হবে কিন্তু। পুঙ্খানুপুঙ্খ, ঠিক আছে, এখানে শুধু খ, সংযুক্ত খ না কিন্তু, খ না কিন্তু, ক খ সেই খ। আচ্ছা, এরপরে কামাখ্যা, কামাখ্যা মানে হচ্ছে কামাখ্যা মানে হচ্ছে, দাঁড়ান আমি একটা ছবি দেখাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মন্দিরের ছবি, কামাখ্যা দেবীর মন্দির, মানে যেখানে কামাখ্যা দেবীর পূজা করা হয়। এটা হচ্ছে কামরূপ কামাখ্যা বলে ওরা, হিন্দুদের একটা ধর্মীয় বিশ্বাস যে এই দেবীটা হচ্ছে প্রেম, বাসনা, ইচ্ছা এগুলোর হচ্ছে কলকাঠি নাড়ায় যিনি। আচ্ছা, এরপরে আমরা সামনে আগাই। এরপরে হচ্ছে গুরুচণ্ডালী সংক্রান্ত অপপ্রয়োগ। আচ্ছা, গুরুচণ্ডালী মানে কি? গুরুচণ্ডালী মানে হচ্ছে সাধু এবং চলিতের মিশ্রণ ঘটানো, ঠিক আছে। আচ্ছা, গরুর শকট, এখানে গরু শব্দটা কি? চলিত শব্দ, আর শকট মানে হচ্ছে গাড়ি বা কি বলবো, আচ্ছা গাড়ি। তো শকট হচ্ছে কি একটা সাধু ভাষার শব্দ। তাহলে আমরা যদি বলি গরুর শকট, কেমন হবে? অপপ্রয়োগ হবে, তাই না? বলতে হবে কি? গরুর গাড়ি। এরপরে মরা পোড়া, ঠিক আছে, মরা পোড়া বলতে হবে, মরা দাহ বলা যাবে না। আচ্ছা, সব মানে কি? সব মানে হচ্ছে ডেড বডি, মরা, ঠিক আছে। তাহলে সব দাহ বলতে হবে, মানে সব দাহ মানে ডেড বডি পুড়িয়ে ফেলা, মৃতদেহ পুড়িয়ে ফেলা, এটাকে বলে শবদাহ। তো সবের সাথে দাহ যাবে, মরার সাথে পোড়া হবে, মরা পোড়া, শবদাহ। আর গরুর সাথে গাড়ি হবে, ঠিক আছে। আর বাষ্পের সাথে হবে শকট, ঠিক আছে। আমরা একটা কোন কবিতায় যেন পড়েছি না, বাষ্প শকট চলে, মানে বাষ্প চালিত ইঞ্জিন চালিত গাড়ি চলতেছে। আচ্ছা, এরপরে কতিপয় প্রচলিত অপপ্রয়োগ, যেমন আমরা বলি আবশ্যকীয়, আবশ্যকীয় কখনোই হয় না, বলতে হবে আবশ্যক, কেমন। এরপরে দুর্লঙ্ঘনীয় হয় না, হয় হচ্ছে দুর্লঙ্ঘ। এরপরে মহিমাময় হয় না, মহিমময় বলতে হবে, মহিমময়।
মুহ্যমান হয় না, মোজ্যমান, মোজ্যমান, কেমন? এরপর সমসাময়িক নয় সমসাময়িক, ঠিক আছে? শুদ্ধ প্রয়োগটা হচ্ছে সমসাময়িক। আচ্ছা, এরপরে স্বচ্ছলতায় শয়ের নিচে ব নাই, আসলে স্বচ্ছলতা হবে, ঠিক আছে, শুধু স। এরপরে আমরা দেখি বিভ্রান্তিমূলক কিছু শব্দের প্রয়োগ অপপ্রয়োগ। যেমন অত্র। অত্র মানে কি? অত্র শব্দটির মূল অর্থ হচ্ছে এখানে। আচ্ছা, কিন্তু আমরা যদি বললি যে এই অত্র মোবাইল ফোন, মানে কি? আমি কি বোঝাচ্ছি এখানে? অত্র মানে এই বোঝাচ্ছে যে এই মোবাইল ফোনটা, দিস ফোন। তাহলে এই অর্থে হচ্ছে অত্র শব্দটা কিন্তু ভুল হবে, ঠিক আছে? বলতে হবে কি এখানে অর্থে অত্রটা কি ইউজ করতে হবে। যেমন অত্র মোবাইল ফোন, মানে মোবাইল ফোনটা এখানে, ঠিক আছে? এখানে অর্থে অত্র ব্যবহার করা ঠিক আছে, কিন্তু এই বা দিস এই অর্থে হচ্ছে অত্র ব্যবহার করা ঠিক নাই। আচ্ছা, ওকে। অপগণ্ড শব্দটির অর্থ হচ্ছে নাবালক বা অপ্রাপ্তবয়স্ক বালক, ঠিক আছে? এটাকে অলংকার রূপে হচ্ছে অপদার্থ বোঝায় বা অযোগ্য বোঝায় বা অত্যন্ত ভীরু বোঝায়, ঠিক আছে? এরপর দেখি অজ্ঞান। অজ্ঞান মানে হচ্ছে মূর্খ, অজ্ঞ, অচৈতন্য, ঠিক আছে, যার জ্ঞান নেই। ওকে, এরপর হচ্ছে আঙ্গিক। আঙ্গিক শব্দের অর্থ হচ্ছে অঙ্গ সম্বন্ধীয়, কিন্তু কলা কৌশল অর্থে আঙ্গিক শব্দটির ব্যবহার অশুদ্ধ, ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা অনেক সময় বলি যে এই আঙ্গিকে কাজটা করো, মানে এই কৌশলে কাজটা করো, তো এই কৌশলে অর্থে আঙ্গিক ব্যবহার করাটা আসলে এখানে ভুল, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি আন্তর্জাতিক। তো শব্দটির অর্থ হচ্ছে সর্বরাষ্ট্রিক বা বিভিন্ন রাষ্ট্র সম্বন্ধীয়, বিভিন্ন জাতি সংক্রান্ত বা সার্বজাতিক অর্থে শব্দটির প্রয়োগ অশুদ্ধ, ঠিক আছে? আচ্ছা, এরপর আশ্চর্য। আশ্চর্য শব্দের মূল অর্থ হচ্ছে বিস্ময়কর, ঠিক আছে? বিস্মিত অর্থে আশ্চর্য শব্দটির ব্যবহার শুদ্ধ নয়। যেমন আমরা বিস্মিত অর্থ করলাম, ঠিক আছে? যেমন বিস্মিত অর্থে আশ্চর্য শব্দটির শুদ্ধরূপ হবে হচ্ছে আশ্চর্যান্বিত। যেমন আমি বললাম যে আমি তো আশ্চর্য হলাম, মানে কি? আমি মানে আশ্চর্যান্বিত হলাম, এটা বলতে হবে। আমি আশ্চর্য হলাম, এটা আসলে ভুল প্রয়োগ। কি বলতে হবে? আমি আশ্চর্যান্বিত হলাম, ঠিক আছে? আর যখন কোনো কিছু আমরা দেখে বিস্ময় প্রকাশ করব যে ওয়াও, বিস্ময়কর, ঠিক আছে, আর তখন বলতে হবে কি? আশ্চর্য, কেমন? আচ্ছা, তাহলে দুইটার অর্থ কিন্তু ভিন্ন, মানে কোন অর্থে ব্যবহার করছি এইটার ক্ষেত্রে ডিপেন্ড করছে আমি ঠিকভাবে, মানে আমার প্রয়োগ হচ্ছে নাকি অপপ্রয়োগ হচ্ছে। ওকে, এরপর দেখেন উদ্দেশ্যে আর উদ্দেশ্যে, ঠিক আছে? উদ্দেশ্যে কখন বলবো? যে কোনো একটা কিছু আমার টার্গেট করেছি, সেই টার্গেট বা লক্ষ্য, তখন বলবো কি? উদ্দেশ্যে। যেমন আমি ইন্টারমিডিয়েট বা এসএসসির উদ্দেশ্যে একদম কি বলবো যে এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য একদম এসএসসি পরীক্ষায় ভালো করার উদ্দেশ্যে আমি খুব পড়ালেখা করছি। তাহলে তখন হবে কি? উদ্দেশ্যে, মানে একটা লক্ষ্য নিয়ে, ঠিক আছে? আমি ডাক্তার হওয়ার লক্ষ্যে পড়াশোনা করছি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে কি? আমি ডাক্তার হওয়ার উদ্দেশ্যে পড়ছি। এখানে উদ্দেশ্যে অর্থ হবে লক্ষ্য, এইম, ঠিক আছে? একটা টার্গেট থাকবে, একটা গন্তব্য থাকবে, ঠিক আছে? আর উদ্দেশ্যে কখন বলবো? উদ্দেশ্যেও গন্তব্য থাকবে, তবে ওইটা লক্ষ্য হিসেবে না বা এইম হিসেবে না। যেমন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব, ঠিক আছে? এটা কিন্তু আমার এইম ইন লাইফ না, এবার এটা আমার লক্ষ্য না, ঠিক আছে? মানে সিম্পলি আমি জাস্ট ঢাকা যাব, ঢাকার উদ্দেশ্যে কালকে রওনা হব, তাহলে সেক্ষেত্রে বলতে হবে উদ্দেশ্যে। আর যখন লক্ষ্য অর্থ করব আমি, তখন বলতে হবে কি? জফলা দিয়ে বলতে হবে উদ্দেশ্যে। ওকে, উপরোক্ত শব্দটা তো ভুল, আমরা আগেই দেখেছি, হয় বলতে হবে উপরি উক্ত অথবা বলতে হবে উপরযুক্ত। আচ্ছা, উল্লেখিত হয় না, বলতে হবে কি? উল্লিখিত, ঠিক আছে? যেমন, কারণ এটা তো সন্ধি সাধিত নিয়ম, সন্ধির নিয়মে সাধিত শব্দ, তো এই জন্য বলতে হবে উল্লিখিত। উৎ যোগ লিখিত, উল্লিখিত। এটা উল্লেখিত হয় না, উল্লিখিত হয়, সন্ধির নিয়মে হবে কি? উল্লিখিত। উৎ যোগ লিখিত, উল্লিখিত। এরপর দেখি কর্মব্যপদেশ। কর্মব্যপদেশে শব্দের অর্থ হচ্ছে কাজের ছুতায়, ঠিক আছে? তবে আমরা যদি কর্মসূত্রে অর্থে এই শব্দটার ব্যবহার করি, তবে সেটা অপপ্রয়োগ হবে। ওকে, এটা খুবই কঠিন একটা শব্দ, উচ্চারণ করতে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে, আমি জানি। আচ্ছা, কৃৎস্র এবং কৃৎস্রতা। কৃৎস্রতা হবে না, কৃৎস্র হবে। কৃৎস্র হবে, শব্দের অর্থ হচ্ছে শারীরিক ক্লেশ বা কষ্টসাধ্য ব্রত,
টায়ার্ডনেস, এক্সজস্টেড ফিল করি না আমরা, সেই অবস্থাটা। তো এই কৃচ্ছ্র শব্দটি হচ্ছে বিশেষ্য পদ। আর আমরা আগেই দেখেছি যে আগের ক্লাসে আমরা দেখেছি যে বিশেষ্যকে তা যুক্ত করলে সেটা হবে কি অপপ্রয়োগ, কারণ বিশেষ্যের সাথে কখনো তা হয় না। তা আমরা কখন ইউজ করি? তা ব্যবহার করি আমরা কোনো কিছুকে, কোনো বিশেষণকে মানে অ্যাডজেক্টিভকে নাউন বানাইতে, অর্থাৎ মানে বিশেষণকে বিশেষ্য বানাতে আমরা বিশেষণের সঙ্গে তা ব্যবহার করি, ঠিক আছে? যেমন ইংরেজিতে আমরা অ্যাডজেক্টিভের সাথে নেস ব্যবহার যদি করি তাহলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, ঠিক আছে? টিভ, IVE, এই সাফিক্সগুলো ব্যবহার করলে, কিছু কিছু সাফিক্স আছে যেগুলো অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। ঠিক তেমনইভাবে বাংলা গ্রামারেও তাই, বাংলা ব্যাকরণেও তাই, বিশেষণের সাথে তা যুক্ত করলে সেটা হয়ে যায় বিশেষ্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি কার্যকর বা কার্যকরী বা কার্যকারী, এই তিনটা শব্দই সঠিক এবং এগুলোর অর্থ কি? উপযোগী, ফলদায়ক, ঠিক আছে? এটা ফ্রুটফুল বা ইফেক্টিভ, এই অর্থে কার্যকর, কার্যকরী, কার্যকারী তিনটা শব্দই সঠিক। আচ্ছা, এখানে একটা বইয়ে দেখেন এখানে দিয়েছে যে খাঁটি গরুর দুধ নাকি বলা যাবে না, কথাটি অর্থহীন, শুদ্ধরূপ হবে গরুর খাঁটি দুধ। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আমার, আমি এটা নিয়ে একটু পড়াশোনা করেছি কয়েকদিন আগে, একটু ঘাটাঘাটি করলাম যে, এবং আমার নিজেরও চিন্তা ছিল যে এটা নিশ্চয়ই কোথাও গোলমাল হচ্ছে। গরুর খাঁটি দুধ বলা যাবে না, এখানে যদিও বলছে যে গরুর খাঁটি দুধ বলতে হবে। আচ্ছা, তারা একটা প্রশ্ন করে যে খাঁটি গরুর দুধ যদি আমি বলি, তখন তারা একটা প্রশ্ন করে যে গরু খাঁটি নাকি দুধ খাঁটি। আচ্ছা, আমি যদি বলি এই বইয়েই আছে এবং বোর্ড বইগুলোতে লেখা আছে যে বড় হাতের অক্ষর, মানে ক্যাপিটাল লেটারকে বাংলায় কী বলে বলেন তো? বড় হাতের অক্ষর, এভাবেই লেখা আছে, বড় হাতের অক্ষর। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি যে হাত বড় নাকি লেখা বড়, তাহলে আপনি কি উত্তর দিবেন? বা এই বই যারা লিখেছে তারা কি উত্তর দিবে? তারা কোনো উত্তর দিতে পারবে না, ঠিক আছে? কারণ মডিফায়ার নাউনের আগে বসে, এবং নাউন কখনো কখনো এক শব্দে হয়, নাউন কখনো দুই শব্দে হয়, নাউন কখনো তিন শব্দে হয়। ফ্রেজাল আমরা দেখি না, ফ্রেজাল জিনিসটা কি, ফ্রেজ জিনিসটা কি, ঠিক আছে? মানে ফ্রেজাল নাউন 3 শব্দে 4 শব্দের নাউন হইতে পারে, ঠিক আছে? যেমন মনে করেন যে আমরা বলি না যে সাদা চুলের লোকটি, এই যে সাদা চুলের লোকটি, এই সাদা চুলের লোকটি 3টা শব্দ দিয়ে কিন্তু একটা নাউন হয়েছে, খেয়াল করছেন? তার মানে সাদা চুলের লোকটি, ঠিক আছে? বা লম্বা চুলের মেয়েটি, ঠিক আছে? এখানে লম্বা চুলের মেয়েটি, তারপরে হচ্ছে কালো পোশাক পরিহিত পুলিশ, ঠিক আছে? তার মানে 4টা শব্দ দিয়ে দেখেন একটা নাউন হয়েছে, কেমন? তাহলে নাউন কখনো কখনো 2 শব্দে হয়, কখনো 1 শব্দে হয়, কখনো 5 শব্দেও হইতে পারে, ঠিক আছে? তো আমি তো নাউনের আগেই মডিফায়ার বসাবো, তাই না? তো এখানে গরুর দুধ, এই গরুর দুধ 2টা শব্দ মিলে একটা নাউন হয়েছে, মানে ফ্রেজাল নাউন, ঠিক আছে? নাউনের কাজ করতেছে, একটা শব্দের কাজ করছে। এখানে 2টা শব্দ মিলে একটা শব্দের কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, তো খাঁটি গরুর দুধ এটাই সঠিক, গরুর খাঁটি দুধ এটা সঠিক নয়। আপনি যদি বলেন গরুর খাঁটি দুধ, আমি তাহলে যদি প্রশ্ন করি যে আচ্ছা গরুর দুধ তো খাঁটিই হবে, গরু আবার ভেজাল দুধ দেওয়া শুরু করলো কবে থেকে? বুঝতে পারছেন কি? আচ্ছা, আর এই জিনিসটা হচ্ছে মানে একদম মাঠ পর্যায়ে পপুলার বানাই ফেলছে কোনটা? ওই ইত্যাদি নামে যে একটা অনুষ্ঠান হয় না বিটিভিতে, এই হানিফ সংকেত, উনি অবভিয়াসলি জ্ঞানী মানুষ, কিন্তু এটা নিয়ে মজা করতে গিয়ে জাস্ট মানে একদম ম্যাসাকার হয়ে গেছে, একদম মানে যাতা অবস্থা হয়ে গেছে, বুঝছেন? মানে একদম রুট লেভেল পর্যন্ত, প্রান্তিক লেভেলের মানুষজন আজকাল বলতেছে যে গরুর খাঁটি দুধ বলতে হবে, অথচ ওটা কিন্তু গ্রামারের কোনো রুলস না, বা এটা কোনো গ্রামার অনুযায়ী গ্রামাটিক্যালি এটা ভুল, ঠিক আছে? যেমন আপনি যদি দেখেন ইংরেজিতে শব্দটা বলেন তো, গরুর খাঁটি দুধ, পারবেন না, কিন্তু আপনাকে বলতে হবে ফ্রেশ কাউস মিল্ক। ইংরেজিতেও এভাবেই বলে, ফ্রেশ কাউস মিল্ক, কারণ ইংরেজিতেও মডিফায়ার আগে বসে, ঠিক আছে? আশা করি বোঝাইতে পারছি। ওকে, অনেক কথা বলে ফেললাম। এরপরে দেখি জন্মবার্ষিক বা জন্মবার্ষিকী। জন্মবার্ষিক বহুল প্রচলিত শব্দ হলেও প্রয়োগের দিক থেকে জন্মবার্ষিক এবং জন্মবার্ষিকী উভয় শব্দই সঠিক, ঠিক আছে? জন্মবার্ষিকও বলতে পারেন আপনি, আবার জন্মবার্ষিকীও বলতে পারেন। আচ্ছা, আর তাপদাহ বলা যাবে না, কেন? তাপ মানে কি? তাপ মানে তো উষ্ণতা, ঠিক আছে? উত্তাপ বা দাহ, আর দাহ মানেও তাপ, ঠিক আছে? তাহলে তাপদাহ বলা যাবে না,
কারণ কি তাপদাহ বললে কি হবে, মানে দাহ দাহ হয়ে যায়, তাপ মানেও তাপ, দাহ মানেও তাপ, মানে তাপ মানেও দাহ, দাহ মানেও দাহ, ঠিক আছে। তাহলে বলতে হবে দাব দাহ। তো এখানে দাব মানে কি, দাব মানে হচ্ছে দাবানল, দাবদাহ বলতে বোঝাই হচ্ছে দাবানলের তাপ, ঠিক আছে, দাবানলের মতো তাপ। ওকে, এরপরে দেখি পদক্ষেপ। পদক্ষেপ শব্দের অর্থ হচ্ছে পা ফেলা বা পদার্পণ, কিন্তু ব্যবস্থা গ্রহণ অর্থে এটার ব্যবহার করা যাবে না, ভুল হবে, ঠিক আছে। এরপরে প্রামাণ্য। প্রামাণ্য বিশেষণ পদটি প্রামাণিক, বিশ্বাসযোগ্য, দলিল সিদ্ধ ইত্যাদি অর্থে সঠিক, যেমন প্রামাণ্যচিত্র। ওকে, এরপরে পূর্বাহ্ন। পূর্বাহ্ন শব্দের অর্থ দিনের প্রথম ভাগ বা সকালবেলা, তাই পূর্বে বা আগে অর্থে পূর্বাহ্ন শব্দটির ব্যবহার সঠিক নয়, ঠিক আছে। পূর্বাহ্ন শব্দের অর্থ হচ্ছে সকালবেলা বা দিনের প্রথম ভাগ, আর মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর বা মধ্যভাগ, দিনের মধ্যভাগ, আর অপরাহ্ন মানে হচ্ছে বিকেল বা দিনের শেষ ভাগ। ওকে, এরপর দেখি পুনর্মিলনী। পুনর্মিলন অর্থ বিচ্ছেদের পর পুনরায় মিলন, আর পুনর্মিলনী অর্থ কোনো প্রতিষ্ঠানের প্রাক্তন বা প্রাক্তনীদের একত্র মিলিত হওয়ার উৎসব। সুতরাং পুনর্মিলনী বোঝাতে পুনর্মিলন শব্দটির ব্যবহার করলে ভুল হবে, ঠিক আছে। পুনর্মিলনের ব্যবহার পুনর্মিলনের জায়গায় থাকবে, আর পুনর্মিলনীর আলাদা ব্যবহার আছে, সেটা আলাদা থাকবে। দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না বা মিলিয়ে ফেলা যাবে না, ঠিক আছে। যেটার ব্যবহার যেখানে, সেটার ব্যবহার সেখানেই করতে হবে। এরপর দেখি প্রেক্ষিত। শব্দটির অর্থ প্রেক্ষণ বা দর্শন করা হয়েছে এমন, ঠিক আছে। তো পরিপ্রেক্ষিত, পটভূমি বা পারিপার্শ্বিক অর্থে শব্দটির ব্যবহার সঠিক নয়। আচ্ছা, আরেকটা কথা বলি এখানে, এই যে আমি যে বললাম, উচ্চারণ করলাম একটা শব্দ সঠিক, এই সঠিকও কিন্তু সঠিক নয়। সঠিক শব্দটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? ওই যে সুস্বাগতর মতো, কারণ স্বাগতর মধ্যেই তো সু আছে, স্বাগত জিনিসটাই হচ্ছে কল্যাণময়। তো আর সু মানে ভালো, ঠিক আছে, স্বাগত মানেই তো ভালো, ঠিক আছে। তো সু দেয়া, স্বাগতের আগে সু দেয়া, সুস্বাগত, এটা বলা যেমন ভুল, মানে বাহুল্যজনিত ত্রুটি, তেমনইভাবে সঠিক বলাটাও বাহুল্যজনিত ত্রুটি। কারণ ঠিক মানে তো ঠিক, তাই না? সঠিক আবার কি, ঠিক আছে। স মানে কি, মানে কি বোঝায় এখানে? স মানে সত্য বা আসলেও সত্য, এ ধরনের একটা মিনিং দেয়। তো ঠিক মানেই তো ঠিক, যে জিনিসটা ঠিক এটা আবার বেশি ঠিক হয় কিভাবে, ঠিক আছে। তো এই জন্য এই ব্যাখ্যার জন্য হচ্ছে গ্রামাটিক্যালি বাংলা ব্যাকরণে সঠিক বলাটা ঠিক নয়, বলতে হবে ঠিক। যদিও এই বইতেও একটু আগে আমরা দেখলাম যে এখানে সঠিক ব্যবহার করা হয়েছে, কিন্তু সঠিক বলা যাবে না, বলতে হবে ঠিক। আচ্ছা, এরপর দেখি যে কী যেন পড়ছিলাম আমরা, প্রেক্ষিত। আচ্ছা, শব্দটির অর্থ প্রেক্ষণ বা দর্শন করা হয়েছে এমন। পরিপ্রেক্ষিত অর্থাৎ পটভূমি বা ব্যাকগ্রাউন্ড বা পারিপার্শ্বিক অর্থে শব্দটির ব্যবহার সঠিক নয়, ঠিক আছে। তাহলে প্রেক্ষিত মানে কি? দর্শন বা দেখা হয়েছে এমন, প্রেক্ষণ করা হয়েছে। এরপর দেখি ফরাসিও। ফরাসিও বলা যাবে না, ফরাসি বলতে হবে। যেমন আমরা বলি রুশীয় বলি না, রুশ বলি। মার্কিনীয় বলি না, মার্কিন বলি। মার্কিন সাংবাদিক, মার্কিন নাগরিক, মার্কিন প্রেসিডেন্ট, ঠিক আছে। ওকে, এরপর বিদেহী এবং বৈদেহী, ঠিক আছে, এগুলো বলা যাবে না, বলতে হবে বিদেহ। আমি বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। বিদেহ মানে হচ্ছে দেহ শূন্য, বি মানে নাই, দেহ নাই, শুধু আত্মা আছে, মানে মারা গেছে সে। তাহলে বিদেহ মানে দেহ শূন্য বা অশরীরী, শরীর নাই, শরীর নাই যার। তাহলে বিদেহ শব্দটি বিশেষণ এবং শুদ্ধ শব্দ, কিন্তু বিদেহী, বিদেহ শব্দের সঙ্গে পুনরায় ই প্রত্যয় যোগ করে দেহশূন্য বা অশরীরী যদি বোঝাতে চাই, তাহলে বিদেহী বা বৈদেহী লিখলে অপপ্রয়োগ হবে, বলতে হবে কি? বিদেহ। ওকে, আর সপরিবার, সপরিবার এটা তো আমরা আগেই পড়েছি। লক্ষ্য, আচ্ছা, লক্ষ্য, লক্ষ্য, এই দুইটা জিনিস দেখি। যে লক্ষ্য মানে জফলা নাই, শুধু লক্ষ্য শব্দটি ক্রিয়া হিসেবে এবং সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন 1 লক্ষ টাকা, ঠিক আছে, আমার দিকে লক্ষ্য করুন। এই দুইটা ক্ষেত্রে কি হবে? লক্ষ্য হবে, মানে জফলা হবে না। কিন্তু লক্ষ্য শব্দটি উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হবে যখন মানে এইম হিসেবে ব্যবহৃত হবে, যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে এইম ইন লাইফ বলি না আমরা, সেই এইম ইন লাইফ হচ্ছে এটা, সেই লক্ষ্য বা উদ্দেশ্য, এইটা হচ্ছে লক্ষ্য হবে, মানে জফলা হবে। আর বাকি যে দুইটা লক্ষ্য, যে আমার দিকে লক্ষ্য করুন এবং আমাকে 1 লক্ষ টাকা দিন, এই দুই লক্ষ্যে হচ্ছে জফলা থাকবে না। আচ্ছা, এরপরে লজ্জাস্কর, লজ্জাজনক, এটা হচ্ছে দুইটাই অশুদ্ধ। এটার শুদ্ধ রূপ হবে হচ্ছে লজ্জাকর। এটা নিশ্চয়, এটা আমরা আগেও দেখেছি মেবি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। অনেক লম্বা একটা ক্লাস নিয়ে ফেললাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।